রাজ্য আরও একটা নতুন বিপর্যয়ের সম্মুখে। আপনারা জানেন যে এই মুহূর্তে ডিভিসি 5 লক্ষ কিউসেক জল ছাড়ায় একেবারেই গোটা রাজ্যের বিভিন্ন জেলা প্লাবিত হয়ে গিয়েছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও বিভিন্ন তথ্য দিয়েছেন, তার মধ্যে প্রথম যে তথ্যটা আপনাদের সামনে দেখাতে চাইব যে ঘাটালের সম্ভবত একটি অংশে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জলে অনেকখানি নেবে কিছু বলার চেষ্টা করছিলেন এবং তার বক্তব্য শোনার জন্য সেখানে যেমন অনেকেই উপস্থিত ছিলেন, তেমনি আবার ক্যামেরাম্যানদের ভিড় দেখলে আপনাদের হয়তো অনেকেরই মনে পড়ে যেতে পারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য। ধর্ণা মঞ্চ থেকে কয়েক বছর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনই একটা মন্তব্য করেছিলেন, খিচ মেরি ফটো খিচ। আসুন দেখুন সেই ভিডিওটা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিওর ক্যাপশনেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিওটা পোস্ট করে লিখেছেন, তু খিচ মেরি ফটো। मेरी फोटो खींच, खींच मेरी फोटो खींच, खींच मेरी फोटो खींच। আরে খিচ মেরি ফটো চলছে আর খিচ মেরি ফটো আর ফটো খিচে যাচ্ছে আর ফটো দিয়ে যাচ্ছে আর প্রেস যত আগে দেবেন টাক এই সাইড থেকে এই অ্যাঙ্গেল থেকে ওই অ্যাঙ্গেল থেকে এই মুহূর্তে। শুনলেন বন্ধুরা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কথাটি বলেছিলেন পশ্চিমবঙ্গের মিডিয়াদের জন্য। ফিরহাদ হাকিমের বাড়িতে যখন সিবিআই গিয়েছিল রেড করতে, সেই সংক্রান্ত বিষয়ে বলেছিলেন খিচ মেরি ফটো, পশ্চিমবঙ্গের মিডিয়াকে বলেছিল। আর এখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বন্যা বিপর্যয় দেখার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং গোড়ালি অবধি জলে প্রায় প্রত্যেক জায়গায় নেমে যাচ্ছেন, সেখানে একটু লক্ষ্য করে দেখুন ফটোগ্রাফারদের অভাব নেই। তারা স্বাভাবিকভাবেই অতি উৎসাহিতভাবে ফটো তুলছেন এবং সেগুলো নিয়ে প্রচারও চালানো হচ্ছে। জানি না কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটাকে কি বলবেন, খিচমেরি ফটো বলবেন কিনা, কিন্তু শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন এটা হচ্ছে তু খিচমেরি ফটো। দেখুন শুভেন্দু অধিকারী যে ভিডিওটা পোস্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, দেখাবো এবার। জলটা দেখতে দে না ভাই, তোরা আরো চাপ আরো চাপ। আমার কথা হচ্ছে আমটা পড়ছে মানে তুমি এটা উদয়ন আছে আমি যেটা তোমাদের বলছি, বেলা 2টো পর্যন্ত জল কিন্তু আরো আসবে, সকালে আরো ছেড়েছে। আজকের রাত্রিটা টেক কেয়ার করো ভালো করে। এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো, ডিবিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না। ছেড়ে দাও না, তুমি জলটা ছেড়ে করো ভাই, তুমি সাইডটা দাও, আমাকে একটু দেখতে দাও। আমি তো এত দূর থেকে আসি দেখার জন্য। এইটা সরে যাও না ভাই, একটু সরে যাও, একটু সরে যাও, এই সময় সরে যাও, সাইডটা করে দাও, এদিকে বাদিকটা আমি একটু দেখি, বাবা বাবা একটু সরো, এই বাদিকটা একটু সরাও। সবাই একটু সরো, এটা আরো 3-4 ফুট জল চলে যাবে। আপনারা দাঁড়িয়ে থাকুন, আপনারা দাঁড়িয়ে থাকুন, এটা আরো 3-4 ফুট জল চলে যাবে। আজকে জল কিন্তু আরো এগিয়ে যাবে, যারা এগিয়ে আছে তাদের সরাও। দেখলেন বন্ধুরা। আচ্ছা বলুন তো, যে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কি হাঁটু অবধি কিংবা গোড়ালি অবধি জলে যাওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়? একজন রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি কটা জায়গায় এইভাবে গোড়ালি অবধি জলে পা চুবিয়ে তিনি বন্যা পরিস্থিতি পরিলক্ষিত করবে? এটা কি সম্ভব, নাকি এটা করাটা অত্যন্ত প্রয়োজনীয়? এটা হচ্ছে ঠিক তেমন, ধরুন কোনো রুগী ডাক্তারের কাছে গেছে আমার প্রচুর জ্বর হয়েছে বলে, আর ডাক্তার এতটাই সমব্যথী তিনি আগে নিজে বগলে পেঁয়াজ রেখে জ্বর অনুভূত করছেন, জ্বর লাগলে কেমন হয় তার ওপরে বেস করে তিনি ট্রিটমেন্ট করছেন ওই রোগীর। এমন তো হতে পারে না। উনি তো ফটো তুলতে গেছিলেন, 100 ক্যামেরা শুকনো জায়গায় দাঁড়িয়েছিলেন উদয়নারায়ণপুরে, পুলককে সরিয়ে দিলেন, এই সরে যা। তারপরে গ্যালারি অফ ক্যামেরা, তারপরে পাটা খানিকটা ভিজালেন অ্যাজ লাইক অ্যাজ ঘাটাল লাস্ট ইয়ার। তো খিচ মেরি ফটো হওয়ার পরে আমি উনার কাছে দাবি করব, 1 22, 23, 24 প্রি মনসুনে কি কি কাজ করেছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি 14 বছর ধরে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে রয়ে গিয়েছেন, আর বন্যাও তিনি কম দেখলেন না তার আমলে। কিন্তু সেই প্রত্যেকবারই গতানুগতিক একই কথা মুখ্যমন্ত্রীর কথায়, যে ম্যানমেড বন্যা, ডিভিসি এবং কেন্দ্রীয় সরকার আমাদেরকে মেলাইন করার জন্য এই সমস্ত করেছে। যাই হোক, এই সমস্ত ব্যাখ্যাগুলোতে নিশ্চিতভাবে আজকের পর্বে আপনাদের বিশ্লেষণ করব, কিন্তু তার আগে আপনাদের দেখাতে চাইব সুকান্ত মজুমদারের একটা ভিডিও। আচ্ছা দেখুন, এই ভিডিওটাও ডেফিনেটলি আমি বলবো না এটা অরাজনৈতিক, এটাও রাজনৈতিক একটা ভিডিও।
আচ্ছা দেখুন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিওটা তো আপনাদের দেখালাম, এবার দেখুন তো সুকান্ত মজুমদারের ভিডিওটা। কোন ভিডিওটা এই মুহূর্তে বেশি প্রয়োজনীয় বন্যার্ত মানুষের জন্য, কোন ভিডিওটা বেশি প্রয়োজনীয় আপনারা দেখুন তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিওটা দেখলেন, দেখুন এবার সুকান্ত মজুমদারের ভিডিও। যাওয়া যাবে না, পাশে এগুলো ধরে রাখতে হয়েছে আপনাদের। আপনি মিডিয়া হয়ে যাই হোক পাচ্ছেন, বেশ পাচ্ছেন আপনি। আপনি কমেন্টে জল কাট, জল কাট। দেখলেন বন্ধুরা। আচ্ছা বলুন তো আপনারা যে কোন ভিডিওটা এই মুহূর্তে ওই বন্যার্ত মানুষদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যে বন্যায় কত পর্যন্ত জল এসেছে, গোড়ালি ডুবলো না হাঁটু ডুবলো, এটা জলের মধ্যে নেবে বিচার করার কি প্রয়োজন রয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছে সমস্ত ইন্টেলিজেন্সদের, এমনকি ইরিগেশন দপ্তর থেকে সমস্ত খবর আসা উচিত। তিনি বন্যা এলাকা পরিদর্শন করতে যেতেই পারেন, কিন্তু সেখানে গিয়ে তিনি যে ধরনের বক্তব্যগুলো বলছেন, সেই বক্তব্যগুলো বললে কি আদৌ বন্যা থেকে রিলিফ পাওয়া যাবে? নাকি মুখ্যমন্ত্রীর থেকে এই মুহূর্তে ওই সমস্ত দুর্গত এলাকায় ত্রাণটা পৌঁছানো বেশি জরুরি? মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছালেন কি পৌঁছালেন না তাতে কোনো রকমেরই ব্যাপার নয়, বরঞ্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভিভিআইপি যদি পৌঁছায়, সেখানে আরো বেশি প্রবলেম, দুর্গতদের প্রবলেমটা বোধহয় আরো বেশ কিছুটা বেড়ে যায়। এবং একথা আমি বলছি যেমন উপলব্ধি করে, ঠিক তেমনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই কথা বলেছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই মুহূর্তে প্রশাসনিক প্রধান হিসেবে তিনি নবান্নেই বসতে পারতেন, আর নবান্নে বসে তিনি সঠিকভাবে ইনস্ট্রাকশনগুলো দিয়ে যদি ত্রাণ পৌঁছে দিতে পারতেন, যদি সঠিকভাবে বালির বস্তা দিয়ে যেখানে যেখানে সম্ভব ক্ষণস্থায়ী বাঁধ দিয়ে যদি জল আটকে দেওয়ার ব্যবস্থা করতেন বা সেই নির্দেশ দিতেন, বোধহয় লাভ বেশি সেখানে হতো। কিন্তু তিনি সেখানে গিয়েছেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে যা লিখেছেন আপনারা অবাক হয়ে যাবেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই সমস্ত এফেক্টেড এরিয়াতে গেছেন, সেখানে 1000 পুলিশকে ডিপ্লয় করা হয়েছে। আপনাদের দেখাচ্ছি শুভেন্দু অধিকারী দেওয়ার একটা লিস্ট, এবং সেই লিস্টে দেওয়া রয়েছে যে কোন পুলিশ স্টেশন থেকে কত সংখ্যক পুলিশের লোকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষায় যাবেন, তার একটা লিস্ট শুভেন্দু অধিকারী দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে টোটাল 944 জন, স্থায়ী অস্থায়ী সব মিলিয়ে 944 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নিরাপত্তায় থাকবে। এবার আপনারা বলুন যে এটা কি খুবই এই মুহূর্তে দরকার ছিল যে 1000 পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওই জলের মধ্যে, গোড়ালি অবধি জলের মধ্যে দাঁড়িয়ে ফটো তুললেন? এটা কি সত্যিই প্রয়োজনীয়তা ছিল? তিনি 30, 40 বা 100 বা 200 পুলিশ নিয়ে যেতে পারতেন। 1000 পুলিশ নিয়ে তিনি যদি ওখানে যান, ওখানে তো সাধারণ মানুষের বিড়ম্বনাটা আরো বেড়ে যাবে। আসুন আপনাদের এখানে দেখাতে চাইবো যে সাধারণ মানুষ কি বলছেন। তারা কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আগমনে তারা খুশি? তারা পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের দাবি দাওয়াগুলো বলছেন। এখনো পর্যন্ত কোনো খাবার এসে পৌঁছায়নি, আমরা অভুক্ত রয়েছি, এমনকি পানীয় জলের পর্যন্ত ব্যবস্থা করা হয়নি। মুখ্যমন্ত্রী হেসে হেসে ম্যানেজ করার চেষ্টা করলেও আসলে এই প্রশাসনের বিরুদ্ধে আরো একবার ক্ষোভ। গ্রামবাসীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে উগলে দিলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রতিশ্রুতি যেটা একমাত্র পশ্চিমবঙ্গের মানুষের প্রাপ্য, সেটাই দিয়ে আসলেন। দেখুন সেই ভিডিওটা। নির্বাচিত সদস্য দেখুন, পার্টি ভাটি এখানে কিছু নয়, নো পার্টি, কোনো পার্টি চলবে না। না হচ্ছে না তো, করছেন না, গুরুত্ব দিচ্ছেন না, এই জিনিসটা গুরুত্ব দিচ্ছেন না। আমরা জানি এখানে রাজনীতি নয়, এখানে জনগণের জায়গা, জনগণ বাঁচুক তবে রাজনীতি হবে।
এখানে কোনো রাজনীতি নয়। দেখলেন বন্ধুরা, এবং আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যা যা বক্তব্য যদি টিভির পর্দায় শুনে থাকেন, দেখবেন এই পুরো দায়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় সরকার এবং ডিভিসির ওপর ছেড়ে দিয়েছেন, এবং তাদের বন্ধু সরকার ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনকেও কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায় বিঁধেছেন। অথচ নিজের সরকারের প্রশাসন কিংবা নিজেদের ইরিগেশন দপ্তরকে একটাও প্রশ্নচিহ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় ফেলেননি, যে ঠিক স্বভাবজাত ভঙ্গিতে যে আমাদের কোথাও কোনো ভুল নেই, কোথাও কোনো ত্রুটি নেই। অথচ আমরা দেখি দিনের পর এই দুর্নীতি, কেন্দ্রীয় সরকার থেকে বিভিন্ন ক্ষেত্রে শত শত কোটি কোটি টাকা, শত কোটি টাকা বরাদ্দ করা হয়, অথচ সেইগুলোকে প্রপারলি ইউটিলাইজ না করে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রিত্বদের পকেটে পৌঁছে গেলে যে এই অবস্থাই হবে, সেটা তো বলাই যায়। প্রথম কথা আপনাদের বলতে চাইবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে ডিভিসি 5 লক্ষ কিউসেক জল ছেড়েছে, এটা একেবারেই সত্যি। এবং ডিভিসি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা প্রশাসনকে না জানিয়ে এই কাজটা করেছে, একেবারেই সেটা নয়। প্রশাসনকে জানিয়েই কিন্তু আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সময় দিয়েই কিন্তু ডিভিসি এই কাজটা করেছে। দেখুন, ডিভিসি যদি না করতো তাহলে নিশ্চিতভাবে ডিভিসির ড্যামগুলো ভেঙে সেটা আরো বেশি ক্ষয়ক্ষতি হতো, এবং রাজ্যের ওপর দিয়ে যে সমস্ত নদী নালাগুলো রয়ে গিয়েছে সেগুলো যদি বছরের পর বছর সংরক্ষণ করা যায়, কিংবা যে যে জায়গায় বাঁধ দেওয়ার কথা সেগুলো পাকাপোক্ত বাঁধ দেওয়া যায়, তাহলে ডেফিনেটলি এই ধরনের প্রত্যেক বারের যে ঘটনা সেগুলোকে আটকানো যায়। কিন্তু রাজ্য প্রশাসনের সদিচ্ছা থাকে না বলেই, এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন একটা হাতিয়ার রয়ে গিয়েছে যে যদি বন্যা হয়, সবসময় আমি বলবো ম্যানমেড বন্যা, যদি বন্যা হয় আমি বলবো কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয়নি, ব্যাস এইটুকু বলেই কিন্তু আমার কর্তব্য কিন্তু ওখানে সমাপ্ত করব। আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, পুরো জল ছাড়া, বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট for rain. Yes, 4-5 days there was a rain, but we can tolerate that. We have so many infrastructure and system, but I cannot tolerate, people cannot tolerate more than 5 lakh cubic water what has been released from DVC and other area. The capacity of DVC dam, it came down 36% only, so far my knowledge is concerned, from 100% to, because definitely the negligence from central government, no dredging, no desiltation, years to years, and we are fighting the battle every year. Why Bengal people will fight the battle? They said let the Jharkhand be saved. I said yes, Jharkhand be saved, Bengal must be saved also. I cannot protect you instead of my people. আমি এমন কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নেব না বন্যার আগে যাতে করে বন্যার সময় মানুষ দুর্গতিতে না পড়ে, সেইটা আমি করব না। বন্যার সময় মানুষ দুর্গতিতে পড়লে আমি রাজনৈতিক কিছু বক্তব্য দিয়ে তাদেরকে বলবো এটা কেন্দ্রীয় সরকারের দায়, আবারও একটা বছর কেটে যাবে, আবারও একটা বন্যা আসবে, আবারও মুখ্যমন্ত্রী সেই হাঁটু পর্যন্ত বা কোথাও গোড়ালি পর্যন্ত জলে দাঁড়িয়ে গিয়ে বলবেন যে এটা কেন্দ্রীয় সরকারের দায়, এটা ম্যান মেড বন্যা। এবং বিশ্বাস করুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে সবটা দোষ দেবো এমনটা নয়। এই ঘাটালের অবস্থা দেখুন না, প্রত্যেকবার দেব এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো, আপনাদের আর কোনো অসুবিধা হবে না, ঘাটালে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়ে যাবে, ঘাটালে আর জল জমবে না। এই বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে ক্ষমতায় এসেছেন এই একই বক্তব্য বলে ঘাটালে একের পর এক নির্বাচন জিতে যাচ্ছে। এবার বলুন যে নিশ্চিতভাবে আমরা কনসিডার করছি যে সেখানে ডেফিনেটলি প্রচুর কারচুপি হয়েছে, তাও তো কিছু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বা ওই দেবকে ভোট দিয়েছেন এবং তারাই দেখুন আজকে ভুগছে। এরপরে কি বলবেন বলুন আপনারা, যে সাধারণ মানুষ আপনারা দেখছেন প্রত্যেকবার ঘাটার মাস্টার প্ল্যানের নামে কিভাবে ফাঁসানো হচ্ছে এবং প্রতারিত করা হচ্ছে, তারপরেও যদি ভোটের লাইনে গিয়ে আপনারা এই বন্যার দিনের দুর্গতির দিনগুলো যদি ভুলে যান, তাহলে আপনাদের মুক্তি কে দিতে পারে বলুন। আপনাদের দেখাতে চাইবো কেয়া ঘোষের একটি পোস্ট, তিনি কি লিখেছেন, কি তথ্য দিয়েছেন সেটা আপনাদের দেখাতে চাইবো। তিনি বলছেন 1 নম্বর পয়েন্টে যে ডিভিসি রাজ্যের মুখ্যমন্ত্রী বা স্টেটকে আগাম সতর্কবার্তা দিয়েছিল যে তারা জল ছাড়তে যাচ্ছে, এমনটা নয় তারা হট করে প্রশাসনকে না জানিয়ে এই কাজটা করেছে। দ্বিতীয়ত হচ্ছে 2022 সালে 1500 কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য স্যাংশন করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, অথচ তৃণমূল কংগ্রেস ল্যান্ড অ্যাকুইজিশন করতে পারেনি এবং সেই কাজটা এখনো পর্যন্ত কিন্তু হয়নি। 2022 সালে ঘাটার মাস্টার প্ল্যানের জন্য 1500 কোটি টাকা বরাদ্দ হয়েই আছে। আর তৃতীয় পয়েন্টে তিনি বলছেন লাস্ট ইয়ার 2500 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের তরফে,
যাতে করে পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। আর এত টাকা আসার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন ডিভিসির দোষ, একদিকে বলছেন কেন্দ্রীয় সরকারকে বলে বলে ওরা টাকা দিল না। তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আর কবে বুঝবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন উন্নতি তো ছেড়েই দিন, শুধু একটাই যে দুর্নীতি, কিভাবে কোন জায়গায় দুর্নীতি করা যায়, কিভাবে হাসপাতালের মর্গের মধ্যে শরীরগুলোকে বেচে দিয়ে বা তাদের অঙ্গগুলোকে বেচে দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করা যায়, কিংবা একটা সিরিঞ্জের সুচ 4-5 জনকে ব্যবহার করে সেখান থেকে পয়সা কামানো যায়, এই ধরনের কিন্তু পরিবেশ আমাদের রাজ্যে তৈরি হয়। এসব জেনেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চুপ থাকে, অথচ ওই যে কোটি কোটি টাকা যেগুলো স্যাংশন হয়ে আমাদের এই রাজ্যে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকাগুলো নিয়ে সত্যি কি কাজ করেন সেটা তো আমরা হিসাব রাখতে পারি না, আর সেটা আমরা দেখতেও পাই না। কিন্তু হ্যাঁ, পরিস্থিতি যখন আসে, এই বন্যার মতো যখন পরিস্থিতি আসে, তখন আমরা বুঝতে পারি যে ওই টাকাগুলো নিয়ে আসলে কি করা হয়েছিল, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। আপনাদের এবার আমি একটা ভিডিও দেখাবো, ভিডিওটা 2 দিন আগের, সেটা আপনারা নিশ্চিতভাবে জানেন যে বীরভূমে একটা অঘটন ঘটে গিয়েছিল। সেখানে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে 2 জন বিধায়ক সহ জেলা শাসক এবং 12 জন স্পিড বোটে করে একেবারেই নদীর মধ্যে বা বন্যার জলের মধ্যে তলিয়ে গিয়েছিলেন এবং তারা কোনো ক্রমে সাঁতরে তারা উঠে এসেছেন। সেই ভিডিওটা আপনাদের দেখাবো এবং এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তৃণমূল কংগ্রেসের এমএলএ অসিত মাল একটি বক্তব্য বলছেন এবং তৃণমূল কংগ্রেসের আরও একজন বিধায়ক, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, তিনিও ছিলেন। আপনারা ভিডিওটা দেখুন, অসিত মালের বক্তব্যটা শুনবেন এবং তার বক্তব্যটা শুনে বুঝতে পারবেন এটাই পশ্চিমবঙ্গের এই মুহূর্তের অবস্থা। দেখুন সেই ভিডিওটা, যখন তারা ওই স্পিড বোটে করে গিয়েছিলেন এবং তারা পড়ে গিয়ে কিভাবে উদ্ধার পেয়েছিলেন। আমাদের লাইফ জ্যাকেট আমাদের ছিল না, 1 নম্বর কথা। এই বাসের ঝাঁকটা ধরতে গেছে আর সঙ্গে সঙ্গে লোড ছিল 11 জন ছিলাম, একবারে উল্টে গেল। আমরা বেরিয়ে গিয়ে আমি চিৎকার করতে লাগি যে তাড়াতাড়ি লোক আসো, আমাদের উদ্ধার করো, আমাদের বোট ডুবে গেছে, এইটুকুনি। ঠিক আছে, ওকে ওকে। আমাদের তলিয়ে যাচ্ছি একদম, মানে মৃত্যুর শিওর হয়ে গেছে আর কি। তখন তার অন্য কিছু করার নাই, তলিয়ে যাচ্ছি। নিয়ে এপাশ ওপাশ করতে করতে একটা ডাল পেয়ে গেলাম। ওই ডালটা পাওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি আস্তে আস্তে একটু দেখে উঠতে পারলাম আর কি। নদীর জল খেয়ে ফেলেছি এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল, তারা তাড়াতাড়ি জলে নামলেন। দেখলেন বন্ধুরা, এখানে অসিত মাল যে বক্তব্যটা বলেছেন, সত্যি ওটা আমার খুব মনে লেগেছে। তিনি বলছেন যে একেবারেই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, সবাই মিলে পড়ে গিয়েছিলাম, ডুবেই গিয়েছিলাম, মরেই যাচ্ছিলাম। এই অবস্থায় একটা যাহোক করে ডাল, গাছের একটা ডাল পেয়ে যায়, ওই ডালটা ধরে কোনোভাবে বেঁচে যায়। আমার মনে হয় পশ্চিমবঙ্গের পরিস্থিতি ঠিক এই অবস্থায় হয়ে গিয়েছে। গোটা পশ্চিমবঙ্গবাসী এই বন্যা ছাড়াও এমনিতেই আমরা সকলেই জলে ভেসেই গেছি। এত দুর্নীতি হয়েছে, দুর্নীতিতে আমরা সকলেই নিমজ্জিত হয়ে গিয়েছি এবং এই আরজি করের আন্দোলন নিয়ে একটা ছোট্ট যেন ডাল আমাদের হাতে এসেছিল, তাও যেন সেটা নিভু নিভু পড়ছে। জানি না ডাক্তারদের এই আন্দোলনের ফলে ভুল জায়গায় আন্দোলনের অভিমুখটা হয়ে যাওয়ার কারণ কিনা জানি না। যে আশার আলো আমরা দেখেছিলাম, বা ওই যে ছোট্ট ডালটা অসিত মাল যে বলছিলেন না, ছোট্ট ডাল আমরা ধরে বেঁচেছি, পশ্চিমবঙ্গের মানুষও এই এত হতাশার মধ্যে একটা যে আশার আলো দেখছিলাম, এই আরজি করের জাস্টিসের পাশাপাশি হয়তো এই দুর্নীতিগ্রস্ত প্রশাসনের হাত থেকে আমরা রক্ষা পাবো। তা না হলে আমাদের ভবিষ্যৎ, একটা ভবিষ্যৎ ছেড়ে দিন, 2-3টে আগামী প্রজন্ম একেবারে ধ্বংস হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে এই প্রশাসন দুর্নীতিটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন, সেইটাকে আগামী যতই স্বচ্ছ সরকার আসুক না কেন, তাও পশ্চিমবঙ্গকে এই গভীর বন্যা থেকে উদ্ধার করা অতটা সহজপর হবে না। তাই পশ্চিমবঙ্গবাসী হিসাবে জানি না আমাদের যে বিবেক বোধ জাগ্রত হয়েছে, সেটা আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত সেই শিরদাঁড়া বা বিবেক বোধটা আমাদের জাগ্রত থাকবে কিনা। আবার যদি 500,000 টাকার কাছে আমরা হেরে যাই, তাহলে এই প্রশাসন, যে প্রশাসন প্রত্যেকটি দিকে তাদের চোখ ছিল কোথায় টাকা তোলা যায়, কোথা থেকে দুর্নীতি করা যায়, সমস্ত জায়গা থেকে দুর্নীতি করার পর আমাদেরকে যেভাবে বেহাল করে দিয়ে ছেড়ে দিয়েছে এবং প্রত্যেকটি ঘটনার পরে
যে কোনো একটা দায় কেন্দ্রের ওপর চাপিয়ে দিয়ে তারা নিশ্চিন্ত হয়ে যাচ্ছেন। এই প্রশাসন যতদিন আমাদের মাথার ওপর থাকবে ততদিন কিন্তু আমাদের মুক্তির আশা কিছুতেই নেই। হ্যাঁ, পশ্চিমবঙ্গবাসী আপনারা হয়তো ভাবছেন যে সকলেই আপনারা বন্যার এই জলের মধ্যে তলিয়ে যাচ্ছেন না, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন সকলেই কেউ না কেউ কিছু না কিছুভাবে ইম্প্যাক্টেড। কেউ বন্যার জলে ভেসে যাচ্ছেন, কেউ আবার চাকরির দুর্নীতির ফলে সর্বস্ব খুইয়েছেন, কেউ আবার হাসপাতালে গিয়ে সঠিক ট্রিটমেন্ট না পেয়ে দুর্নীতির মধ্যে পড়ে যাচ্ছেন, কেউ আবার ভুল চিকিৎসকের কাছে চলে যাচ্ছেন, কারণ যে চিকিৎসকের কাছে আপনি বিশ্বাস করে যাচ্ছেন সেই চিকিৎসক টুকে পাস করেছে, পয়সা দিয়ে টুকে পাস করেছে, বা হয়তো মেডিকেল জয়েন্ট এন্ট্রান্সে পাসই করেনি, সেই সমস্ত ডাক্তারদের আমরা দেখাচ্ছি। এবং সব দিকটা যদি দেখেন যে আমি আপনি আমরা সকলেই কোথাও না কোথাও গিয়ে এই দুর্নীতির কাছে কিন্তু ধরা পড়ে গিয়েছে এবং আমরা শোষিত হচ্ছি। তাই যতদিন না পর্যন্ত এই প্রশাসনকে গণতান্ত্রিকভাবে বিদায় জানানো যায়, আমার মনে হয় না পশ্চিমবঙ্গের ভাবমূর্তি কোনোভাবে উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে। আপনারা কি মনে করেন? যদি মনে করেন যে না, এই প্রশাসনই পারে আমাদেরকে মুক্তি দিতে, আরো একবার স্বচ্ছ সরকার গঠন করে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে, সেটাও যদি কেউ মনে করেন তাহলেও কমেন্ট সেকশনে লিখে জানাবেন। কি বলছেন আপনারা? ম্যানমেড বন্যা নিয়ে আপনারা কি বলছেন লিখে জানাবেন। আজকের এই পর্বে এখনকার মতো এখানে শেষ করলাম।